গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে তোমাদের আমি চতুর্থ অধ্যায় আলো সম্পর্কে ডিসকাস করব বলেছিলাম। আরেকটি নতুন অধ্যায় তোমাদের শুরু হচ্ছে ফার্স্ট টার্মের আলো। তো আজকে আমরা যে বিষয়গুলির উপর উপস্থাপন করব সেটা হচ্ছে প্রথমে আলো কি, এটা তোমাদের জানতে হবে। নেক্সট আলোর গতিপথ ও ধর্ম সম্পর্কে জানব, আর প্রতিফলন সম্পর্কে জানব। তোমরা ক্লাস 7-এ আলো সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলে। প্রথম আলো সম্পর্কে ধারণা পেয়েছিলে কি? প্রথমে পেয়েছিলে কি আলো কি, আলোর ধর্ম সম্পর্কে সেখানে বলা হয়েছিল, প্রতিফলন ছিল, অল্প প্রতিসরণ ছিল। ক্লাস 8-এ তোমাদের অধ্যায়টি আরেকটু এক্সটেন্ড করা হয়েছে এবং এখানে প্রতিবিম্ব সম্পর্কে আর একটু ভালো করে আইডিয়া দেওয়া হয়েছে। তারপরে পেরিস্কোপ, ক্যালাইডোস্কোপ, নেক্সট প্রতিবিম্বের গঠন, শ্রেণীবিভাগ, এগুলো তোমাদের পড়তে হবে। লেন্স দর্পণের ব্যাপারটা আছে, অল্প কিছুটা আছে, আবার ক্লাস 10-এও গিয়ে পড়বে তোমরা। আর এখানে যেটা মেন ভালো করে আছে সেটা প্রতিফলন প্রতিসরণ তো আছেই, আর প্রতিসরণের ঘটনাবলীগুলো আছে, যেমন সংকট কোণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যা বলবে, ঊর্ধ্বতর মরীচিকা, এরকম টাইপের কিছু বোধমূলক বা প্রয়োগমূলক বাস্তব ক্ষেত্রে কিছু উদাহরণ আমাদেরকে পড়তে হবে। আর প্রতিসরাঙ্ক সম্পর্কেও অল্প একটু সামান্য ধারণা দেওয়া হয়েছে এই চ্যাপ্টারে। আজকে তোমাদের প্রথমে আমি একটু ইন্ট্রো করছি আলো সম্পর্কে, যে আলো জিনিসটা কি। ওকে, তোমরা লক্ষ্য করো বোর্ডে এবং খাতার মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে বিষয়গুলো উপস্থাপন করব। প্রথম হচ্ছে আলো কি, আলোর গতিপথ ও ধর্ম সম্পর্কে, আর কিছু ছবির মাধ্যমে তোমাদের দেখাবো যে আলোর নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন বা প্রতিফলন, এগুলো তোমাদের আজকে দেখাবো। যদিও ক্লাস 7-এও দেখেছো, আর একবার একটু দেখে নাও। ক্যামেরাটা ওদিকে করছি আমি। দেখো, আজকে উপস্থাপনের বিষয় প্রথম হচ্ছে আলো কি। এ প্রসঙ্গে আমি বলে রাখা দরকার যে তোমাদের তাপ স্থানান্তর প্রক্রিয়ায় আমি এক প্রকার স্থানান্তর প্রক্রিয়া সম্পর্কে বলেছিলাম, সেটা হচ্ছে বিকিরণ। সে আলোর বিকিরণের প্রধান উৎস কী ছিল? সূর্য, অর্থাৎ বিকীর্ণ তাপের প্রধান উৎস হলো সূর্য। সূর্য থেকে আলো আসে, তাই তো? তাহলে আলো যদি বলা হয়, তার আলো এক প্রকার কি শক্তি, যা কি হচ্ছে চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। আলো এক প্রকার শক্তি। এই শক্তিটা হচ্ছে বাহ্যিক কারণ। অ্যাকচুয়ালি বাহ্যিক কারণ বলতে, কারণ যে আলো বস্তুকে দৃশ্যমান করে, কিন্তু এটি নিজে অদৃশ্য। আমরা আলোকে দেখতে পাই না, কিন্তু আলোকিত বস্তুকে দেখতে পাই। তাহলে কি হলো? আলো এক ধরনের কি হলো? বিকীর্ণ শক্তি। এটি এক ধরনের তরঙ্গ। এবার যদি বলা হয় যে আলোর গতিপথ সম্পর্কে যদি বলা হয়, কিভাবে আলো এক জায়গা থেকে এক জায়গায় প্রবাহিত হয় বা গমন করে। আলো সাধারণত কি হচ্ছে? তির্যক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে। মাধ্যম ভেদে কি হয়? আলোর বেগে পরিবর্তনও ঘটতে পারে। এই আলোর বেগ মাধ্যমের ঘনত্বের ব্যস্তানুপাতিক হয়। মানে দেখো, d = m/v, তাহলে v সমান কি হচ্ছে? m/d। তাহলে এখান থেকে কি আসতে পারে? v ভ্যারিয়াস 1/d। কি আসতে পারে? v ভ্যারিয়াস 1/d। এই যে সম্পর্কটা, তাহলে কি হলো? আলোর বেগ ঘনত্বের ব্যস্তানুপাতিক হয়। তাহলে কি হয়? যত ঘনত্ব কমবে তত কি হবে? বেগ, আলোর বেগ বেশি হবে। ওই জন্যই শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এক্সাক্ট যেটা হয়
সেটা হচ্ছে, দেখো আমি লিখে দিচ্ছি, 29 29 97 92 454 মিটার। এটা কি আমরা লিখছি 3 × 10⁸ মিটার বেগ প্রতি সেকেন্ডে। এটা মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড লিখতে হবে, বা প্রতি সেকেন্ডে। এটা হচ্ছে এক্স্যাক্ট সংখ্যাটা 299792454। তবে দেখো, কোনোভাবেই এই গতিকে কি আমরা স্পর্শ করতে পারবো? সম্ভব নয় এত গতিকে। আর আলোর, জেনে রাখবে, আলোর কোনো আপেক্ষিক বেগ নেই, কারণ এই আলো হচ্ছে কোনো সময় স্থির হতে পারে না, সবসময় গতিশীল, এবং এর গতি সর্বদা এটাই থাকে, সর্বদাই সমান। আর কি হয়, দৃশ্যমান আলো মূলত তড়িৎচুম্বকীয় বর্ণালীর ছোট একটি অংশ মাত্র। অর্থাৎ তড়িৎচুম্বকীয় বর্ণালী যেটা হচ্ছে তার ছোট্ট একটা অংশ। সাদা আলো 7টি বর্ণের মিশ্রণ। আমি একটু পরে তোমাদের একটা ছবির মাধ্যমে দেখাবো, দেখো তোমাদের। দেখতে পাচ্ছ, সাদা আলো 7টি বর্ণে ভেঙে গেছে। ভিবজিওর, তোমরা ক্লাস 7-ই এটা পড়েছিলে, আলোর বিচ্ছুরণ প্রিজমের মধ্য দিয়ে যাচ্ছে। এটা একটা ছোট্ট অংশ মাত্র। এইভাবেই আলো তরঙ্গের আকারে প্রবাহিত হচ্ছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, এই ছবিটা ভালো করে লক্ষ্য করো। দেখো কীভাবে 7টা বর্ণ ভেঙে যাচ্ছে, বেনি, আসহ, কলা। এবং এখানে দেখা যাচ্ছে যে বেগুনি বর্ণের সব থেকে কি হচ্ছে, ভেদন ক্ষমতা সব থেকে কি হচ্ছে, ডিসপারশন, ছড়িয়ে পড়ার ক্ষমতা সব থেকে কি বেশি, আর লালের সব থেকে কম। ওই জন্য দেখো লাল সবার উপরে, দেখো ডিসপারশন কম হচ্ছে, অ্যাঙ্গেলটা কম, লালের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কম, আর বেগুনির ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেলটা সব থেকে বেশি, ডেভিয়েশনটা সব থেকে বেশি। তোমরা সবাই লক্ষ্য করছো? আচ্ছা, এবার দেখো আলোর গতিপথ সংক্রান্ত একটা তথ্য পাওয়া যায়। আমাদের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যে আমরা এই যে সাদা আলো 7টি বর্ণের মিশ্রণ, এটা হচ্ছে বিভিন্ন রঙে ভেঙে যাচ্ছে। এর কারণে একটা ঘটনা ঘটে আমাদের প্রকৃতিতে, সেটা হচ্ছে বিভিন্ন রামধনু বা রংধনু বলি, তাই তো? সেটা কি হচ্ছে তাহলে? এর জন্য, এর থেকে কি বুঝতে পারি আমরা, যে আলোর প্রতিফলন হতে পারে, প্রতিসলন হতে পারে, অপবর্তন আর ব্যতিচারও হতে পারে। এই ঘটনাগুলো কি হয়, যে একই সাথে প্রমাণ করে যে একই সাথে আলোর কি হয়, কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম, ডুয়েল নেচার অফ লাইট। ঠিক আছে, ডুয়েল নেচার, অর্থাৎ একসাথে কণা ধর্ম আছে আবার তরঙ্গ ধর্ম, ওয়েভ অ্যান্ড পার্টিকেল, দুটো নেচারই আলোর মধ্যে লক্ষ্য করা যায়। এবার দেখো, তড়িৎচুম্বকীয় বর্ণালীতে দৃশ্যমান আলোর অবস্থানটা দেখো। তোমরা বড় হয়ে গেলে পড়বে, জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি। এই ব্যাপারটা লক্ষ্য করো এখানে। তোমরা এখন এগুলো বুঝতে অতটা পারবে না, কিন্তু এটা হচ্ছে একটা স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে। এবং দেখো এখানে ওয়েভলেন্থ যত বাড়বে ভেদন ক্ষমতা তত কমবে, আর ওয়েভলেন্থ যত কমবে তত ভেদন ক্ষমতা বাড়বে। আর ভিজিবল স্পেকট্রামটা দেখো, এই অঞ্চলে আলো, দৃশ্যমান আলো আমরা দেখতে পাই, যে অঞ্চলে বেনি, আসহ, কলা লুকিয়ে আছে। এই দৃশ্যমান আলো ভিজিবল স্পেকট্রামের, অর্থাৎ ভিজিবল
যে অঞ্চলে ভিজিবল আমরা দেখতে পাবো সেই রেজিয়নটা দেখো 400 থেকে 700 ন্যানোমিটার। ওয়েভলেন্থের দৈর্ঘ্য হচ্ছে ন্যানোমিটারে মাপা হয়, 400 থেকে 700 ন্যানোমিটার। এর মধ্যেই আলোকে আমরা দেখতে পাবো, আর বাকি আলোকে আমরা দেখতে পাবো না, দৃশ্যমান চোখে দেখতে পাবো না। ওকে, বোঝা গেল? এদিকে দেখো ফ্রিকোয়েন্সিটা এদিকে বাড়ছে আর এদিকে ওয়েভলেন্থটা বাড়ছে। তাহলে গামারের দেখো ভেদন ক্ষমতা কত কম, গামারের ভেদন ক্ষমতা গামারের ওয়েভলেন্থ দেখো কত কম, তার জন্য ভেদন ক্ষমতা সব থেকে বেশি। তারপরে দেখো এক্স রে আসছে, ইউভি, আইআর এরকম আসছে। তো আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়ব সেখানে 3 রকমের পার্টিকেল পাবো, সেটা হচ্ছে আলফা, বিটা, গামা। আলফা কণা মূলত হচ্ছে কি হিলিয়াম কণার স্রোত, বিটা কণা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, আর গামা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। গামাকে রশ্মি বলা হয় না এই জন্যে, গামা রশ্মির বেগ অত্যন্ত বেশি এবং ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি, ওয়েভলেন্থ কম। ওকে, ওয়েভলেন্থ যার বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে, আমি একটা ছবি আঁকছি তোমাদের। এখানে দেখো এটাকে বলা হয় এই যে ডিস্টেন্সটা দুটো শীর্ষ মধ্যে, দুটো পিকের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এটা যত বেশি হবে তত ভেদন ক্ষমতা কম হবে। অর্থাৎ গামা রশ্মির মধ্যে এটা আরো ক্লোজ হবে, আরো বেশি ক্লোজ হবে। আর এখানে ক্ষেত্রে দেখো যদি আলফা রশ্মির ক্ষেত্রে বলি, তাহলে আলফা রশ্মির ক্ষেত্রে আরো কি হচ্ছে, গ্যাপটা বেশি হচ্ছে, আর এক্ষেত্রে পিকগুলো ক্লোজ পিক হবে। তাহলে গামা রশ্মির ক্ষেত্রে সব থেকে কী হবে, ভেদন ক্ষমতা বেশি। ওয়েভলেন্থ কম, ভেদন ক্ষমতা বেশি, ওয়েভলেন্থ বেশি, ভেদন ক্ষমতা কম। তাহলে তোমাদের আলোর গতিপথ সংক্রান্ত 1650 সালে একটা আলোর গতিপথ সংক্রান্ত নীতি দিয়েছিলেন পিয়েরে ফার্মাট নামে একজন বিজ্ঞানী, সেটা ফার্মাটের নীতি নামে পরিচিত। এই নীতি অনুসারে কি বলা হয়েছিল, যে আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত যখন হয় তখন সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। অর্থাৎ আলো কি হয়, সরল রেখায় চলে কিন্তু তির্যক পথে চলে। আর আমরা জানি কি, আলোকরশ্মি কোনো একটি বিন্দু হতে চলে সমতল পৃষ্ঠ কর্তৃক পৌঁছতে যদি কম দূরত্ব অতিক্রম করে, তবে ওই দূরত্বে পৌঁছাতে যে সময় লাগে তাও সর্বাপেক্ষা কম হয়। এখন আলোকরশ্মির এই ক্ষুদ্রতম পথ বা ন্যূনতম সময় বিষয়ক যে নীতি বা কেবল সমতল পৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য, তা কেবল সমতল পৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমাদের এই পিয়েরে ফার্মাটের নীতিটা কেবল সমতল পৃষ্ঠের জন্যই প্রযোজ্য। পিয়েরে ফার্মাটের নীতিটা কি বলেছিল, বলা হয়েছিল যে আলোকরশ্মি কি হয়, যখন আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণ সূত্র মেনে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয় তখন সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে এখান থেকে কি জানলাম, যে আলো কি বলতে গেলে যদি বলা হয় যে আলো কি, কি বলে, আলো এক ধরনের শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। এটি এক ধরনের বিকীর্ণ শক্তি, এটি এক ধরনের তরঙ্গ এবং তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে। মাধ্যম মধ্যে আলোর গতিবেগের পরিবর্তনও হয়ে থাকে। এই তো গেল আলোর সম্পর্কে সামান্য একটু তথ্য তোমাদের ইন্ট্রো করলাম। এবার দেখো আলোর যে ঘটনাগুলো ঘটে, যখন কোনো সমসত্ব বা স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আলোকরশ্মি যায় তখন একটা ঘটনা ঘটে, সেটাকে বলা হয় আলোর প্রতিফলন। ওকে, প্রতিফলন অর্থাৎ আলো যে পথে যাচ্ছে সেই পথে যদি দ্বিতীয় কোনো মাধ্যমের বিভেদ তলে যদি আপতিত হয়, তাহলে আলোকরশ্মির কিছুটা অংশ প্রথম ও দ্বিতীয় মাধ্যমের বিভেদতল থেকে দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। কি বললাম,
কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে আলোকরশ্মি কোনো দ্বিতীয় মাধ্যমের বিভেদ তলে আপতিত হলে আলোকরশ্মির কিছুটা অংশ প্রথম বা দ্বিতীয় মাধ্যমের বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়। লাইট রিফ্লেকশন, লাইট রিফ্লেকশন। তাহলে রিফ্লেকশন যদি বলা হয় তাহলে কি বলবো? আচ্ছা, তার রিফ্লেকশন বোঝানোর আগে দেখো এই বিষয়টা আমি তোমাদেরকে বলছিলাম, যেটা আলফা রশ্মি, দেখো আমি এঁকেছি তিনটে জিনিসের মধ্যে দিয়ে ভেদন ক্ষমতা দেখানো হয়েছে। যে আলফা রশ্মি দেখো পেপারে আটকে গেছে, বিটা রশ্মি পেপার ভেদ করেছে, অ্যালুমিনিয়াম কণা এখানে গিয়ে আটকে গেছে, আর লেডের ভারী একটা পাত রাখা হয়েছে গামা রশ্মির ক্ষেত্রে, তারপরে গিয়ে সামান্য, তারপরেও দেখো ওর ডিসপারশনটা কমে গেছে, অর্থাৎ গতির শক্তিটা কমে গেছে। প্রথমে একদম খুব ভালোভাবে যাচ্ছিল, যে লেডের ভারী কণাতে আঘাত করার পর তার গতিপথের শক্তিটা কমে গেছে। তাহলে গামার সব থেকে ভেদন ক্ষমতা বেশি, তার থেকে। তাহলে ভেদন ক্ষমতা যদি বলা হয়, গামা রশ্মি গ্রেটার দেন বিটা রশ্মি গ্রেটার দেন আলফা রশ্মি। ওকে, এবার দেখো রিফ্লেকশন। ধরো এটা প্রতিফলক তল, এবার দেখো সমসত্ব স্বচ্ছ মাধ্যম মানে একটাই মাধ্যম, সেখানে বায়ু মাধ্যম যদি থাকে, এটা ধরো কাঁচ, কাঁচের মাধ্যমে সমসত্ব স্বচ্ছ মাধ্যম। তাহলে আলোক রশ্মি এখান থেকে, ধরো আলোক উৎস, এখান থেকে আলোক রশ্মি এলো, তির্যকভাবে সরল রেখা বরাবর আসে, আলোর ধর্ম এটা তোমরা ক্লাস 7এই পড়েছো এটা। তো এখানে এসে আপতিত হলো। নেক্সট এখানে দেখো আলোক রশ্মি কী করবে, আয়নার এই প্রতিফলক তল দ্বারা প্রতিফলিত হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে গেছে। এবং এখানে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, আলোক রশ্মির আসার কথা ছিল এই পথে, কিন্তু আলোক রশ্মি এলো না, আলোক রশ্মি প্রতিফলিত হয়ে পুনরায় প্রথম পথে ফিরে এলো। তাহলে যদি এটাকে এ নাম দিই, আমি এটাকে যদি ও নাম দিই, এখানে অ্যারো চিহ্ন দেবে, লাইটের চিহ্নতে সবসময় অ্যারো চিহ্ন দেবে। তাহলে আসার কথা ছিল এই পথে, এ ড্যাশ, ও এ ড্যাশ, কিন্তু গেল কি ও বি পথে। তাহলে এ ও কে বলা হচ্ছে, আমি অ্যারো চিহ্ন দিলাম, এটাকে বলা হয় আপতিত রশ্মি। আর ও বি কে বলা হচ্ছে কি, ও বি, এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। ওকে, আচ্ছা, এবার যদি অভিলম্বটাকে যদি আমরা এন ড্যাশ নাম দিই, এখানে যদি একটা অভিলম্ব অঙ্কন করি এর লম্ব বরাবর, তাহলে কি হবে, এই যে কোণটা পাবো আমরা, এটাকে বলবো আপাতন কোণ, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এটাকে বলবো প্রতিফলন কোণ, রিফ্লেকশন অ্যাঙ্গেল, আই আর, রিফ্লেকশন অ্যাঙ্গেল আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে কি বলবো, আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলবো প্রতিফলন কোণ। তাহলে এবার চ্যুতি কোণ কোনটা বলবো, দেখো প্রতিফলনের ফলে যে রশ্মিটা চলে যাচ্ছে সোজা বরাবর, কিন্তু যেটা গেল না, অর্থাৎ এই গোটা কোণটা হচ্ছে চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ। ওকে, এই যে ডেভিয়েশনটা হলো এখান থেকে এতটা পর্যন্ত, এটাকে বলা হচ্ছে কি চ্যুতি কোণ। তোমরা চ্যুতি কোণের ব্যাপারটা আরও পরে আমি তোমাদের দেখাবো তোমাদের ভালো করে। এখন তোমরা প্রতিফলনটা বোঝো। তাহলে প্রতিফলন কাকে বলে, আলোর প্রতিফলন।
আলোক রশ্মি কোনো স্বচ্ছ সমসত্ব সমসত্ব মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো আগের মাধ্যমে ফিরে আসে। কিছু পরিমাণ আলো আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। তাহলে উদাহরণ হিসেবে কি বলবো? এক্সাম্পল, আলোর প্রতিফলন একটি অন্যতম উদাহরণ হলো সমতল দর্পণ বা আয়নার সামনে যখন আমরা দাঁড়াই তখন আমরা প্রতিবিম্ব দেখতে পাই। দর্পণে আলোর প্রতিফলনের ফলেই প্রতিবিম্বের সৃষ্টি হয়। এটা হচ্ছে প্রতিফলনের একটা বৈশিষ্ট্য, যে প্রতিসরণ এই ঘটনাগুলোর ফলেই প্রতিবিম্ব বা প্রতিচ্ছায়া সৃষ্টি হয়। আর প্রতিচ্ছায়া সৃষ্টি হয় বলেই আমরা কি আলো নিজে অদৃশ্য হলেও কিন্তু আলোকিত বস্তুকে আমরা দেখতে পাই। তো তোমাদের প্রতিবিম্ব একদিন আমি ক্লাস নেব প্রতিবিম্বের উপর, সেদিন তোমাদেরকে প্রতিবিম্ব জিনিসটা আরো ভালো করে বোঝাবো। তো এইভাবে তোমরা আলোর প্রতিফলন কাকে বলে লিখবে, যে আলোক রশ্মি কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেলে কি হবে? দুই মাধ্যমে বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আলোর প্রতিফলন একটি অন্যতম উদাহরণ হলো সমতল দর্পণ বা আয়না। ঠিক আছে, যখন আমরা দাঁড়াই তখন কি হয়? প্রতিবিম্ব দেখতে পাই। এবার দেখো প্রতিফলন কি কি বিষয়ের উপর নির্ভর করে। আলোর প্রতিফলন কি কি বিষয়ের উপর নির্ভর করে? কি করবে? প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে।
দুটি বিষয়ের উপর নির্ভর করে। কি? আপাতন কোণ বা আপতন কোণ বলতে পারো, আর ও মাধ্যমগুলোর প্রকৃতি। মাধ্যমগুলোর প্রকৃতি, আপতন কোণ ও মাধ্যমগুলোর প্রকৃতি। এবার দেখো কি হবে। আপতন কোণ যত বেশি কোণে আপতিত হবে আপতিত রশ্মি, এটা হবে আপতিত রশ্মি হবে। আপতিত রশ্মি যত বেশি কোণে আপতিত হবে এবং প্রতিফলক তল যত বেশি মসৃণ হবে আলোর প্রতিফলন তত বেশি হবে। কি লিখবে? যে মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করছে আর আপতন কোণের উপর ডিপেন্ড করছে। আপতিত রশ্মি যত বেশি কোণে আপতিত হবে এবং প্রতিফলক তল তত বেশি মসৃণ হবে। ঠিক আছে? এবার দেখো তোমাদের, আর তাহলে কি বলতে পারি আমরা, যদি অমসৃণ তল হয়, অমসৃণ তলে প্রতিফলন ভালো হবে না, প্রতিফলন কম হবে। তাহলে প্রতিফলনের যদি শ্রেণীবিভাগ বলা হয়, তাহলে যদি একদম প্রতিফলক তল মসৃণ হয় তাহলে আলোর প্রতিফলন ভালো হয়। এটাকে কি বলা হয়? যেমন দেখো এখানে দেখো আপতিত রশ্মি আসছে, অনেকগুলো আপতিত রশ্মি এসছে, প্রতিফলক তল উপর পড়েছে, এগুলো এবার প্রতিফলিত হচ্ছে। এবার দেখো আমরা এখানে যদি দেখি, বস্তুতপক্ষে এখানে যদি আমাদের চোখ থাকে, তাহলে অবজেক্টটা আমরা কোথায় দেখতে পাবো? এ ড্যাশ, এটা যদি এ হয়, এবার ধরো ও পি কিউ আর এস পি ইউ ভি, এই যে দেখতে পাচ্ছ এই আলোটা আসছে এখান থেকে প্রতিফলিত হয়ে, তার ফলে আমরা বস্তুটাকে এখানে দেখতে পাচ্ছি আমরা। এটাই হচ্ছে কি? প্রতিবিম্ব। ঠিক আছে, আগে পরের দিন আমি প্রতিবিম্ব সম্পর্কে ক্লাস নেব। আর একটা দেখো, এটা হচ্ছে সমতল দর্পণে নিয়মিত প্রতিফলন। তাহলে সমতল দর্পণে নিয়মিত প্রতিফলন। আরেকটা প্রতিফলন হয় যেটা হচ্ছে যদি প্রতিফলক তল অমসৃণ হয়, সেক্ষেত্রে দেখো প্রতিফলনটা কিরকম হচ্ছে। প্রতিফলনে দেখো আপতন কোণ প্রতিফলন কোণের সমান হচ্ছে না। এক্ষেত্রে কি হচ্ছে?
আলোক রশ্মিগুলো বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হচ্ছে নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেল মেনটেন না করে। তাহলে প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতি অনুযায়ী প্রতিফলন দুই প্রকার। এটাকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। এটা অমসৃণ তল, কি কি হয়, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন কাকে বলবো? যখন একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল থাকে বা অভিসারী কিংবা অপসারী গুচ্ছে পরিণত হয়। অভিসারী কি তোমরা ক্লাস 7-এ পড়েছো? অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয়, তবে আলোর সেই প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। আর প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে, যেমন সমতল দর্পণে, আলোর নিয়মিত প্রতিফলন হয়। এক্ষেত্রে কি হয়, প্রতিটি আলোক রশ্মি আপাতন কোণ সমান হয়, প্রতিফলন কোণগুলো সমান হয়। সাধারণত এটা তোমরা জানো হয়তো যে গ্রিসের প্রখ্যাত গণিতবিদ এবং ইঞ্জিনিয়ার সর্বপ্রথম এই আলোর প্রতিফলনের ধর্ম লক্ষ্য করেছিলেন। ওনার নাম ছিল হিরন। আর ব্যাপ্ত প্রতিফলন কাকে বলছে? যে যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর অসমান্তরাল হয় বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত না হয়, তবে আলোর সেই প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলা হয়। প্রতিফলক পৃষ্ঠ সমান্তরাল না হলে এরূপ কি হয়, প্রতিফলন লক্ষ্য করা যায়। আর প্রতিফলক পৃষ্ঠে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন কোণে আপতিত হয় বলে তাদের প্রতিফলন কোণ আলাদা হয়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, কিছু কিছু তোমাদের এই প্রতিফলনের যে টার্মগুলো আসছে সেগুলো হচ্ছে আপতিত রশ্মি, আপতন বিন্দু, অভিলম্ব, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ আর প্রতিফলন কোণ। এর ফলেই তোমাদের উপরে প্রতিফলনের সূত্র তোমাদের পড়তে হবে, তোমাদের আসে পরীক্ষায়। প্রথম সূত্র কি? 3টে সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে, দেখো এই ছবিটা, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয় নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে। আর আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি সর্বদা অভিলম্বের বিপরীত পার্শ্বে অবস্থান করে। সর্বদা কি হয়? অভিলম্বের বিপরীত পার্শ্বে। দেখো এই 3টে হচ্ছে সূত্র। তাহলে এটা গেল আলোর প্রতিফলন। পরের দিন আমি তোমাদের প্রতিসরণ নিয়ে আলোচনা করব, আর একটি ধর্ম, এবং প্রতিবিম্ব সম্পর্কে তারপরের ক্লাসে আলোচনা করব। এভাবে আমরা এগিয়ে যাব। এইটুকুই আজকের ক্লাসে তোমাদের থাকলো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। গুড বাই।